আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সুতরাং সবাই আর চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে উপযোগ বিশ্লেষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তাই সবাই ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটি শেয়ার এবং মেনশন দিয়ে দিবা, ঠিক আছে, যাতে সবাই ক্লাসটা করতে পারে। একটু দ্রুত জয়েন করবা সবাই, যাতে ক্লাসটাকে এনজয় করতে পারে, সবাই যাতে ক্লাসটি করতে পারে, সেই জন্য আমরা সবাই ক্লাসটাকে শেয়ার দিয়ে দিব, ঠিক আছে। সবাই যাতে ক্লাসটা করতে পারে, ক্লাসটাকে শেয়ার দিয়ে দিব এবং নিজেরাও ক্লাসটাতে জয়েন করে ফেলবো। সবাই যদি আমাদের পেজে কেউ নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিবা। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলে দিবা কমেন্টে। আমাদের এই লাইভের দেখো প্রথম কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপরে আমাদের যেই ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর সব লিংক দেওয়া আছে। সবগুলা লিংকে ক্লিক করে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা সিরিয়ালি। দ্যাটস ওয়াই সবাই একটু জয়েন করে ফেলবা, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে দাও। আমি তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দিও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানো। ওকে, আজকের আলোচনার বিষয় অধ্যায় 4 উপযোগ বিশ্লেষণ। ওকে, তো সবাই একটু কুইকলি জয়েন করে ফেলো এবং আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, মেনশন করে দাও বন্ধুদের, ঠিক আছে, যাতে সবাই ক্লাসটা করতে পারে, ঠিক আছে। তো সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার হলে ডান লিখে দাও। ওকে, আমরা মোটামুটি শুরু করার পর্যায়ে চলে আসছি। তো ক্লাসটা আমরা শুরু করব। তাহলে ব্যষ্টিক অর্থনীতির মধ্যে এই উপযোগটা খুবই গুরুত্বপূর্ণ। উপযোগ থেকে প্রতি বছরে মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন আসেই। তোমরা যদি
বিগত সালের প্রশ্নগুলো দেখো, উপযোগের যেই কোনো টপিক থেকে মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন আসে। খ বিভাগেও প্রশ্ন আসে, ক বিভাগেও প্রশ্ন আসে, ঠিক আছে, আবার গ বিভাগে গিয়েও হচ্ছে প্রশ্ন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যেহেতু এটা থেকে প্রশ্ন আসবেই, এটা আমাদের কোনোভাবেই কি করা উচিত না, স্কিপ করা উচিত না। এটা থেকে মিনিমাম 10 থেকে 12টা প্রশ্ন আমাদের পড়তে হয়, অর্থাৎ টপিক 2-3টা, বাট প্রশ্ন পড়তে হয় 10 থেকে 12টা। 10-12টা প্রশ্ন পড়লে হচ্ছে আমরা এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো আমরা কি শুরু করব? শুরু করলে ডান লিখে দাও, সবাই একটু অ্যাক্টিভ থাকি, হ্যাঁ, কমেন্টগুলো করব এবং সবাই একটু অ্যাক্টিভ থাকবো। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করবা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এই চ্যাপ্টারের ধারাবাহিকতা অনুযায়ী প্রথম প্রশ্ন হচ্ছে উপযোগ কি? প্রথম প্রশ্নটা হলো উপযোগ কি, উপযোগ কাকে বলে, উপযোগ ধারণাটা দ্বারা কি বোঝায়। তো প্রথমেই বলে নেই, উপযোগ বিষয়টা টোটালি হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। উপযোগ বিষয়টা কি? টোটালি হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। মনস্তাত্ত্বিক বিষয়টা কি? যে আমার কাছে যেটা ভালো লাগবে তোমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তুমি একটা দ্রব্য ব্যবহার করবা, ওইটা তোমার কাছে অনেক ফেভারিট মনে হইতে পারে, বাট আমার কাছে সেটা ফেভারিট মনে নাও হইতে পারে। তো এই জন্য এটা হচ্ছে টোটালি মনস্তাত্ত্বিক ব্যাপার। ওকে, এটা আমরা একটা ধরে নিব যে উপযোগটা টোটালি মনস্তাত্ত্বিক ব্যাপার। ওকে, দেন আসো, আমার কোনো একটা দ্রব্যের চাহিদা হয়েছে। ধরো যে গরমের মধ্যে যদি কোনো ফ্যান না থাকে, কোনো ঘরে কোনো কিছু না থাকে, তাহলে আমাদের ফ্যানের অভাব অনুভব হবে। যখন ফ্যানের অভাব অনুভব হবে, ওই ফ্যানটা চালানোর পরে আমার একটা চাহিদা পূরণ হয়ে যাবে, ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগবে। এই যে একটা ফ্যান আমার একটা চাহিদা পূরণ করলো। অথবা দেখো, এই যে মার্কারটা আছে, এই মার্কারটা আমার এখন এই ব্যবহার করার জন্য জরুরি, বোর্ডটাতে লেখার জন্য ব্যবহার করার জন্য এই মার্কারটা আমার জন্য অতীব জরুরি। এইটা যদি না থাকতো তখন আমার এটার চাহিদা সৃষ্টি হইতো। এইটা যে আমার একটা চাহিদা পূরণ করতে পারতেছে, আমার লেখার চাহিদাটাকে পূরণ করতে পারতেছে, এই দ্রব্যটার একটা ক্ষমতা, এটাই হচ্ছে এই দ্রব্যটার একটা ক্ষমতা। তার মানে কোনো একটা দ্রব্যের চাহিদা পূরণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হয় উপযোগ। ভোক্তার কোনো একটা দ্রব্য ভোগ করে যদি তার চাহিদা পূরণ হয়, তাহলে ওই দ্রব্যটার উপযোগ ওইটুকুই, ঠিক আছে। আরো একটু উদাহরণ দেই, ধরো তোমার পিপাসা লাগছে, পিপাসা লাগলে এখন তোমার কি করতে হবে? পানি পান করতে হবে। 1 গ্লাস পানি পান করে তোমার যতটুকু পরিমাণ পিপাসা নিবারণ হইল, ওইটাই হচ্ছে ওই 1 গ্লাস পানির উপযোগ। ক্লিয়ার? তাহলে অর্থনীতির ভাষায় উপযোগ কাকে বলে? উপযোগ বলা হয় যে কোনো একটি দ্রব্যের চাহিদা পূরণ অথবা অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। ক্লিয়ার আমরা সবাই এটুকু? যে কোনো একটা দ্রব্যের চাহিদা পূরণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে কি বলা হবে? উপযোগ বলবে। তা উপযোগের এই ধারণাগুলো, এখন আমরা যে একটা কথা বললাম, এটার বিশ্বস্ততা কতটুকু? এটার বিশ্বস্ততা যদি প্রমাণ করতে হয়, তাহলে একজন অর্থনীতিবিদের কথা বলতে হবে আমাদের। তাহলে আমরা বলে নেই, জন মেয়ার্স এর মতে, অধ্যাপক জন মেয়ার্স হয়, তো আমি সংক্ষেপে লিখলাম। মেয়ার্স এর মতে উপযোগ হলো কোন দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করাকে বোঝানো হয় বা অভাব পূরণ করতে পারে। ঠিক আছে, উপযোগ হলো কোন একটি দ্রব্যের সেই ক্ষমতা অথবা গুণ যা মানুষের
অভাব পূরণ করতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের একজন অর্থনীতিবিদের মতে। তাহলে আমরা বুঝলাম কি, কোনো একটা দ্রব্যের চাহিদা পূরণ করার ক্ষমতাকেই বলা হয় ওই দ্রব্যের উপযোগ। তারপরে হচ্ছে জন মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো একটি দ্রব্যের সেই ক্ষমতা বা গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে এ থেকে প্রমাণিত হয়ে গেল কোনো একটা দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাটাই হচ্ছে কি, অভাব পূরণ করার ক্ষমতাই হলো উপযোগ। ক্লিয়ার? এটুকু আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখে দেব। এটুকু আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখে দেব। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা প্লিজ। ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। মেনশন করে দিলে যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, ক্লাসটা যাতে সবাই দেখতে পারে সেই জন্য আমরা ক্লাসটা শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে দিব। ওকে ওকে, ডান। তাহলে এইটুকু আমাদের হয়ে গেছে। হ্যালো স্যার, আলিশা তানজিম মিম, হ্যালো, কি অবস্থা? ওকে, দেন এর পরের স্টেপে চলে যাই, উপযোগ কত প্রকার। ঠিক আছে, উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, ওকে, উপযোগ দুই ধরনের। ওকে, উপযোগ কত ধরনের? দুই ধরনের। এক নাম্বার হলো সংখ্যাগত উপযোগ, দুই নাম্বার হলো পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগ আর এটা হলো পর্যায়গত উপযোগ। আচ্ছা, ফার্স্ট ইয়ারদের সাথে ক্লাস করতে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার যারা অর্থনীতি বিভাগের আছে তাদের জন্য, এটা তোমাদের বিবিএন না। ঠিক আছে, দেখো, সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ বিষয়টা কি? সংখ্যাগত উপযোগ বিষয়টা হলো উপযোগ যখন আমরা গ্রহণ করি তখন আমাদের উপযোগটাকে পরিমাপ করার প্রয়োজন হয়। উপযোগটাকে কি করার প্রয়োজন হয়? পরিমাপ করার। ধরো যে আমি এক গ্লাস পানি পান করলাম, এক গ্লাস পানি পান করলাম, এটার থেকে আমি তৃপ্তি পাইলাম 10 টাকা পরিমাণ। তৃপ্তি পেলাম কতটুকু? 10 টাকা পরিমাণ। তাহলে 2 গ্লাস যদি আমি পানি পান করি তাহলে আমি এটার তৃপ্তি পাইলাম টোটাল ধরো যে 18 টাকা পরিমাণ। এই যে আমি সংখ্যা দিয়ে এটাকে পরিমাপ করতে পারতেছি, 1 একক 2 একক এরকম ভাবে, এটাকেই বলা হয় সংখ্যাগত উপযোগ। এটাকেই বলা হয় কি? সংখ্যাগত উপযোগ। তাহলে আমরা কি বলতে পারি? ভোক্তার উপযোগ, দেখো, ভোক্তার উপযোগ যখন সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয় তখন তাকে সংখ্যাগত উপযোগ বলে। ওকে, এটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। তো এবার আসো পর্যায়গত উপযোগকে যখন পর্যায়ের মাধ্যমে, যেমন স্তর অথবা পর্যায়, যেমন ধরো যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এইভাবে পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় পর্যায়গত উপযোগ। এই পর্যায়গত উপযোগকে কখনো একসাথে মিলানো যায় না। পর্যায়গত উপযোগকে কি করানো যাবে না? একসাথে মিলানো যাবে না। ধরো যে আমি প্রথম স্তর, আমার একবার পিপাসা লাগছে, আমি 5 গ্লাস পানি খেয়েছি। 5 গ্লাস পানি খেয়ে আমার তৃপ্তির পরিমাণ সর্বোচ্চ হয়েছে। আমি 5 গ্লাস পানি খেয়ে ধরো যে এই যে 5টা, এটা হচ্ছে প্রথম স্তর। 5 গ্লাস পানি হচ্ছে আমার কি?
প্রথম স্তর, এই স্তরে আমার উপযোগ সর্বোচ্চ, এখান থেকে আমি উপযোগ পেয়েছি। ঠিক আছে, 5 গ্লাস পানি খেয়ে প্রথম স্তরে আমি উপযোগ পেয়েছি। দ্বিতীয় স্তরে আমি হয়তো 5 গ্লাস পানি নাও খাইতে পারি, 2 গ্লাসও খাইতে পারি। তাহলে এই 2 গ্লাস খাইলে 2 গ্লাসেরও তো একটা কি হবে, উপযোগ পাওয়া যাবে। তাহলে এই যে স্তর অনুযায়ী যখন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এইভাবে যখন পরিমাপ করা হবে তখন সেটাকে বলবে পর্যায়গত উপযোগ। ক্লিয়ার? আমরা সবাই এইটুকু বুঝতে পারলে আমরা ডান লিখে দেব, এটুকু বুঝতে পারলে আমরা ডান লিখে দেব। এরপরে আমরা একটা কোশ্চেনে চলে যাব, এখান থেকে একটা কোশ্চেনের প্যাটার্ন ধরা যায়। ঠিক আছে, এরপরে আমরা একটা কোশ্চেনে চলে যাব। যদি এইটুকু বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। তাহলে উপযোগ জিনিসটা আমরা ক্লিয়ার থাকলেই হবে, এরপরে গেলে হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে চলে যাব। ঠিক আছে, প্রশ্নটা হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ব্যাখ্যা করো। মোট উপযোগ 1 নাম্বারটা, আচ্ছা 1 নাম্বারটা হচ্ছে সংখ্যাগত উপযোগ ছিল। হ্যাঁ, সংখ্যাগত উপযোগ 1 নাম্বারটা ছিল হচ্ছে সংখ্যাগত উপযোগ। হোয়াট ইজ সংখ্যাগত উপযোগ? যখন আমার উপযোগটাকে আমি সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারবো। ধরো যে আমি 1 গ্লাস পানি খেয়েছি, 1 গ্লাস পানি খেয়ে 10 পরিমাণ বা 10 টাকা পরিমাণ, 10 ইউটিল পরিমাণ, ইউটিল। ঠিক আছে, বলে রাখা ভালো, উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি, আর উপযোগ পরিমাপের একক হলো ইউটিল। ঠিক আছে, বাংলায় লিখলে এভাবে লিখতে পারো, ইউটিল। উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। এই যে 1 একক দ্রব্য ভোগ করে আমি 10 ইউটিল পরিমাণ কি পাইলাম, উপযোগ পাইলাম। এভাবে সংখ্যার মাধ্যমে যদি পরিমাপ করা হয় তখন সেটাকে আমরা বলবো সংখ্যাগত উপযোগ। সেটাকে আমরা কি বলবো? সংখ্যাগত উপযোগ। ক্লিয়ার? আমরা সবাই এটুকু ক্লিয়ার হলে ডান লিখে দাও। ক্লিয়ার হলে ডান লিখে দাও, আর সবাই একটু মেনশন করে দাও। তোমার বন্ধু বান্ধব যারা আছে অর্থনীতি ডিপার্টমেন্টের তাদেরকে একটু মেনশন করে দাও। অর্থনীতি বিভাগের যারা আসো তারা সবাই হচ্ছে মেনশন করে দাও তাদের সবাইকে। ঠিক আছে, তাদের সবাইকে মেনশন করে দাও, আর সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। তাহলে আসো এইবার আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, মোট উপযোগ, প্রথমে আসবো আমরা মোট উপযোগ। কোন একটি নির্দিষ্ট দ্রব্য ভোক্তা যখন একাধিক একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। তার সমষ্টিকে কি বলা হবে? মোট উপযোগ বলে। যেমন ধরো মোট উপযোগটা কেমন হয়, যেমন ধরো আমি এখানে ভোগের একক নিলাম, ভোগের একক। ওকে, তাহলে এখানে নিলাম হচ্ছে আমার মোট উপযোগ। ওকে,
আর এটা যদি আমি টোটাল ইউটিলিটি সূত্র দিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি যে আমি একটা দ্রব্য ভোগ করে ধরো যে x1 পরিমাণ উপযোগ পেয়েছি, অথবা u1 পরিমাণ, u2 পরিমাণ, u3 পরিমাণ প্লাস ডট 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 un পরিমাণ। ঠিক আছে, এখন দেখো এক একক ভোগ করার ফলে আমি উপযোগ পেয়েছি 10 টাকা পরিমাণ বা 10 ইউটিল। 10 ইউটিল। 2 একক ভোগ করলাম, এখানে আমি পাইলাম হচ্ছে 18 ইউটিল। 3 একক ভোগ করে আমি পাইলাম হচ্ছে ধরো যে 24 ইউটিল। তো এইভাবে করে আমার উপযোগ কি হচ্ছে, 4 একক ভোগ করলে এখানে ধরো যে আমি 28 একক ইউটিল পাইলাম। ঠিক আছে, 28 ইউটিল পাইলাম। তো এইভাবে করে আমাদের কি হবে, উপযোগ বৃদ্ধি পাওয়াটাকেই বলা হয় মোট উপযোগ। উপযোগ বৃদ্ধি পাওয়ার এই যে একটার সাথে আরেকটা যোগ করা হচ্ছে, এই যোগ করাটাকে বলা হয় মোট উপযোগ। ক্লিয়ার আমরা এটুকু সবাই? তাহলে মোট উপযোগটা কি আমরা ক্লিয়ার? মোট উপযোগটা ক্লিয়ার হলে ডান লিখে দেব। মোট উপযোগটা ক্লিয়ার হলে আমরা ডান লিখে দেব। ওকে, থ্যাংক ইউ। একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং হচ্ছে শহীদুল স্যার তো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির তোমার বিবিএর ক্লাস করায়। ঠিক আছে, অর্থনীতি বিভাগ করান না উনি। হ্যাঁ, অর্থনীতি বিভাগ উনি করান না। অর্থনীতি বিভাগটা মানে উনি শুধু বিবিএরটা পড়ান, আর ব্যষ্টিক অর্থনীতি যারা অর্থনীতি বিভাগের আছে তাদেরটার সাথে এই বিবিএর কিছুটা মিল আছে, বাট মানে এমনিতে তেমন একটা মিল নাই। কারণ ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য কোর সাবজেক্ট, একেবারে মেইন সাবজেক্ট। ঠিক আছে, আর ওই বিবিএর জন্য এটা হচ্ছে একটা নন মেজর সাবজেক্ট। তো সুতরাং এই দুইটার সাথে ওইটার কোনো সম্পর্ক তেমন একটা নাই। ঠিক আছে, ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতি বিভাগের জন্য অনেক কোর সাবজেক্ট। কেন? কারণ হচ্ছে এখান থেকে অর্থনীতির অনেক বড় বড় থিওরি পড়তে হয়। ঠিক আছে, যেটা তোমাদের প্রয়োজন হয় না, বিবিএর প্রয়োজন হয় না। ঠিক আছে, ফার্স্ট ইয়ারদের জন্য ওই যে যারা বিবিএর আছো তাদের জন্য শহীদুল স্যার। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা চাইলে একটা মোট উপযোগের রেখা অঙ্কন করে ফেলতে পারি। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, একটা মোট উপযোগের রেখা অঙ্কন করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা মোট উপযোগের রেখা অঙ্কন করে ফেলি ছোট করে। দেখো, রেখা অঙ্কন করার জন্য অবশ্যই এখানে কি থাকবে, এখানে থাকবে মোট উপযোগ টি ইউ, এখানে থাকবে ভোগের একক কিউ। ঠিক আছে, আর 4টা সাবজেক্ট স্যার ওইগুলা পেইড ব্যাচে হয়। হ্যাঁ, ওইগুলা পেইড ব্যাচে হয়। আচ্ছা দেখো, আমাদের ফ্রি ক্লাস থাকে সপ্তাহে 3-4টা করে ফ্রি ক্লাস থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে আমি ভোগের একক নিলাম 1 2 3 4 4 পর্যন্ত, আর মোট উপযোগ নিলাম হচ্ছে আমার কত থেকে 10 থেকে 28 পর্যন্ত আছে। তাহলে আমি ধরেন যে 10 15 তারপর হচ্ছে 20 25 30 পর্যন্ত নিলাম। তাহলে 1 হলে আমার মোট উপযোগ কত, 10, এটা হচ্ছে এ বিন্দু। 2 হলে আমার মোট উপযোগ হচ্ছে 18, 18 হলে আমি 20 এর নিচে নিতে পারি এইখানে, এটা হচ্ছে বি বিন্দু। 3 এককের বেলায় আমার হচ্ছে 24, 24 কোথায় নেব, 25 এর একটু নিচে, এটা সি বিন্দু। আর যখন আমি 4 একক ভোগ করব তখন আমার ই হচ্ছে 28, 28 হচ্ছে আমি 30 এর নিচে নিতে পারি, এটা হচ্ছে ডি বিন্দু। এই যে এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে সি বিন্দু, সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল,
এটাই হচ্ছে আমার মোট উপযোগ রেখা। এটাই হচ্ছে আমার কি মোট উপযোগ রেখা। ক্লিয়ার আমরা সবাই? এটাই হলো আমাদের মোট উপযোগ রেখা। তাহলে দেখো মোট উপযোগ বিষয়টা একদম এর মধ্যে গুছানো। যদি আমাদেরকে বলে মোট উপযোগ ব্যাখ্যা করো, তাহলে আমরা সংজ্ঞা লিখব, সূচি দিব, সূত্রটা লিখব, চিত্রটা অঙ্কন করব। চিত্র অঙ্কন করে চিত্রে একটু ব্যাখ্যা দিয়ে দিব। এখন চিত্রের ব্যাখ্যা কিভাবে লিখব? আমাদের পিছনের ক্লাসগুলো যারা করেছেন তাদের জন্য চিত্রের ব্যাখ্যা লেখা কোনো ব্যাপারই না, একদম সোজা। ঠিক আছে, তাদের জন্য চিত্রের ব্যাখ্যা লেখা একদম সোজা। তারপরেও যদি আমি এটার একটু চিত্রের ব্যাখ্যাটা লিখে দিতে চাই, আমি এটা মুছে ফেলি, এখানে চিত্রের ব্যাখ্যাটা আমি একটু করে দেই, তাহলে যারা এখন ক্লাস করতেছো তাদের জন্য সুবিধা হয়। যেমন আমরা দেখো এখানে কি নিয়েছি, চিত্রটা হচ্ছে চিত্র মোট উপযোগ রেখা, নামটা লিখে দিলাম। দেখো উপরের চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ কি নেওয়া হয়েছে, এক্স অক্ষে আমরা কি নিয়েছি, ভোগের একক কিউ, এবং লম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে মোট উপযোগ টিইউ নির্দেশিত। এক্ষেত্রে এক একক ভোগের ফলে মোট উপযোগ 10 ইউটিল যা এ বিন্দুতে নির্দেশিত। ঠিক আছে, তো এবার আমরা লিখতে পারি অনুরূপভাবে কি হবে, অনুরূপভাবে 2, তারপরে হচ্ছে 3 ও 4 একক ভোগের ফলে মোট উপযোগ যথাক্রমে কত হয়, যথাক্রমে হচ্ছে 18, 24 আর হচ্ছে 28 হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি লিখব, আমরা এখানে একটু মুছে এখানে লিখি 28 হয়। ঠিক আছে, এখান থেকে এখানে লিখতেছি, দেখো 28 হয়, যা বি, সি এবং ডি বিন্দুতে নির্দেশিত। ওকে, তাহলে বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই কি মোট উপযোগ রেখা। শেষ। এই হচ্ছে আমাদের চিত্রের বিশ্লেষণ। যারা চিত্র বিশ্লেষণ নিয়ে টেনশন করো, কোনো টেনশন নাই, জাস্ট হচ্ছে কি করো, চিত্রটাকে বিশ্লেষণ করে দাও, এর বেশি কিছুই না। চিত্র বিশ্লেষণ করা কঠিন কিছুই না। ওকে, তাহলে আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারলাম? এটুকু বুঝতে পারলে আমরা একটু ডান লিখে দিব, বুঝতে পারলে ডান লিখে দিব। ওকে, ওকে, তাহলে পরের অংশটুকুতে চলে যাই। সেখানে কি আছে? সেখানে আছে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। ঠিক আছে,
প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক শব্দটা আগে আমাদের বুঝতে হবে। প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে শেষ। প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে কি? শেষ। শেষ মানে কি? একদম শেষ সীমানায় যে থাকবে। প্রান্তিক মানে হচ্ছে কি? একেবারে কিনারায় যে থাকবে, এটা কি বলা হয়? প্রান্তিক। ঠিক আছে, তাহলে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে শেষ উপযোগ। প্রান্তিক উপযোগ মানে কি হবে? শেষ উপযোগ। তাহলে দেখো, আমি যখন এক একক দ্রব্য ভোগ করি, একটু আগে বুঝি আমরা, ঠিক আছে, তারপরে সংজ্ঞাটা লিখে ফেলতে পারবো। দেখো, ভোগের একক, ভোগের, আচ্ছা আমি একটু সাইডে লিখি যাতে এটা পরে কাজে লাগাইতে পারি আমরা। দেখো, ভোগের একক কিউ, আর এখানে হচ্ছে মোট উপযোগ, এখানে হলো প্রান্তিক উপযোগ। এক একক ভোগ করে আমি কত লিখছিলাম? 10, 2 হলে 18, 3 হলে আমাদের ধরো 24, 4 হলে 28, এই পর্যন্ত লিখছিলাম। এখন দেখো, এই যে আমি এক একক ভোগ করলাম, নিচের গুলা যদি আমি বাদ দেই, নিচের গুলাকে যদি আমি বাদ দেই, তাহলে আমার এক এককের বেলায় প্রথমটাই আমার শেষ উপযোগ। প্রথম একটা ভোগ করেছি, এটার আগে আর আমি কোনো উপযোগ বা ভোগ গ্রহণ করি নাই। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমার কি? প্রথম উপযোগ, এবং এটাই শেষ উপযোগ। তাহলে এটার প্রান্তিক উপযোগ কত হবে? 10ই হবে। এরপরে দেখো, এক একক থেকে নেমে আমি আরো এক একক যোগ করলাম, অর্থাৎ এখন আগের পূর্বের এক একক এবং এখনকার এক একক মিলে হলো হচ্ছে 2 একক। এই 2 একক ভোগ করার ফলে দ্বিতীয় এককে, শেষ এককে, এক নাম্বারটায় তো আমি কত পাইছিলাম? 10 প্লাস, এখন শেষ এককে এই 2 একক মিলে আমার হয়েছে হচ্ছে 18। তাহলে আমার এইখানে কত আসছে? এখানে অবশ্যই 8 বৃদ্ধি পাইছে, মিলে হচ্ছে 18 হয়েছে। এই যে পরের এককে গিয়ে 8 বৃদ্ধি পাইলো, এই 8 বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। শেষ উপযোগ মানে শেষ ভোগের ক্ষেত্রে যে উপযোগটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার কি? প্রান্তিক উপযোগ। ক্লিয়ার আমরা এটুকু? দেখো, এটাকে যদি আমি সংজ্ঞা আকারে লিখি তাহলে কি লেখা যায়? দেখো, ভোগের এককের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাদের অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রান্তিক উপযোগ লেখার সূত্রটা কি? MU। প্রান্তিক উপযোগের ইংরেজি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি, তার মানে এটাকে সংক্ষেপে লিখলে লেখা যাবে MU। MU এর সূত্রটা কি? ডেল্টা TU বাই হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা TU বাই হচ্ছে ডেল্টা কিউ। এটা দ্বারা বোঝায় হচ্ছে মোট উপযোগের পরিবর্তন বা পরিবর্তিত মোট উপযোগ, এটা হচ্ছে ভোগের পরিবর্তন। ওকে, তাহলে দেখো, এই যে এখানে আমি এই যে সূত্রটা লিখলাম, ভোগের এককের পরিবর্তন, 1 থেকে 2 আসছে, বৃদ্ধি পাইছে 8, এই 8টাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। 2 থেকে 3 আসছে, আরো 1 একক বৃদ্ধি করছে। 2 এককের বেলায় তার উপযোগ ছিল, মোট উপযোগ ছিল 18, তার থেকে যখন 3 এককে আসছে তখন হয়ে গেছে এটা 24। পরিবর্তনটা কতটুকু হয়েছে? পরিবর্তন হয়েছে হচ্ছে 6, এই 6ই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। 3 এককের থেকে যখন 4 এককে আসলো তখন তা কতটুকু পরিবর্তন হয়েছে? তখন তা পরিবর্তন হয়েছে 4, এই 4ই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। ক্লিয়ার আমরা সবাই এটুকু? ক্লিয়ার হলে একটু ডান লিখে দেবা, এবং সবাই লাইভটাকে শেয়ার করে দাও একটু কাইন্ডলি শেয়ার করে দিও।
এটুকু ক্লিয়ার আশা করি আমরা। আচ্ছা, এইবার এই সূচিটা থেকে আমরা প্রান্তিক উপযোগের রেখা অঙ্কন করতে পারি। দেখো আমি এটা মুছে ফেলতেছি, এখানে একটা রেখা অঙ্কন করতেছি। রেখাটা কেমন হয় দেখো, ঠিক সিমিলার আগের মতোই। এখানে নিব হচ্ছে প্রান্তিক উপযোগ, আর এখানে নিব হচ্ছে আমরা ভোগের একক। আবার ঠিক সিমিলার 1 2 3 4, 1 2 3 4। তো এখান থেকে এবার এখানে কত হয়, এখানে হয় হচ্ছে তোমার ধরো যে কত একক থেকে হয় 10 8 6 4, তাহলে আমরা এখানে 4 6 8 10 2 করে গ্যাপ নিয়ে নিলাম। ঠিক আছে, 2 করেই আমরা কি করে নিলাম, গ্যাপ করে নিলাম। দেখো 1 হলে আমার প্রান্তিক উপযোগ হলো 10, এটা এ বিন্দু। 2 হলে প্রান্তিক উপযোগ হলো হচ্ছে আমার 8, এটা হচ্ছে বি বিন্দু। 3 হলে প্রান্তিক উপযোগ হচ্ছে 6, এটা হচ্ছে সি বিন্দু। 4 হলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4, এই ডি বিন্দু। এ থেকে এই ডি বিন্দু পর্যন্ত যোগ করলে যেই রেখাটা আসবে এটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ রেখা। এটাই হলো আমার কি প্রান্তিক উপযোগ রেখা। তাহলে আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। বুঝতে পারলে ডান লিখে দাও। এটুকু সবাই ক্লিয়ার? ওকে, এরপরে যাব আমরা। তাহলে একটা প্রশ্ন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ব্যাখ্যা করো। এই জিনিসটা আমাদের সবার আশা করি ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্নে যাব, এটার সাথে রিলেটেডই। দেখো এইটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্নের মধ্যে আমরা যেতে পারি। প্রশ্নটা কি, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বলতে পারো অথবা পার্থক্য বলতে পারো। ঠিক আছে, পার্থক্য করো। ঠিক আছে, সম্পর্ক দেখো অথবা পার্থক্য করো, এগুলা সেম কোশ্চেন। ঠিক আছে, এই উপযোগের ক্ষেত্রে দুইটা প্রশ্নের অ্যান্সার সেম। কখনো চাই হচ্ছে তোমার কি করো পার্থক্য লেখো, আবার কখনো চাই হচ্ছে তোমার যে এটাকে সম্পর্ক লেখো, কিন্তু অ্যান্সারটা সেম। অ্যান্সারটা সেম। এখন দেখো সেম অ্যান্সার হলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, ওই যে পূর্বের প্রশ্নটা কাজে লাগাবো। প্রথমে হচ্ছে আমরা মোট উপযোগ লিখব, উপযোগের সংজ্ঞা লিখব, সূত্রগুলা লিখব। তারপরে হচ্ছে আমরা লিখব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ এটারও ঠিক পিছনের যেই সংজ্ঞাগুলো আমরা লিখেছিলাম এগুলা লিখব। লেখার পরে এরপরে গিয়ে আমরা সম্পর্ক লিখব, সম্পর্ক। ঠিক আছে, এরপরে লিখবো হচ্ছে কি সম্পর্ক অথবা পার্থক্য, যাই বলুক না কেন এটা আসবে। তা আসার পরে প্রথমেই হচ্ছে আমরা এই দুইটার একটা সূচি নিয়ে নিব। দেখো ভোগের একক, ইউ, আর এখানে হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ 1 2 3 4 5 6 7, এখানে হবে 10 18 24 28 30 30 28। এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ কত হয় 10 বৃদ্ধি পায় 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0, তারপরে হচ্ছে আমাদের কি -2। এই যে একটা সূচি আমরা নিলাম, এটা বের করার সিস্টেম আমি আগেই বলেছি। যদি শুধু মোট উপযোগটা লিখতে পারো তাহলে প্রান্তিক উপযোগ তুমি নিজেই কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা।
এবার আমরা সম্পর্কগুলো লিখি। দেখো সম্পর্কটা কি, এখানে 1 নাম্বার সম্পর্ক দেখো, 1 নাম্বার সম্পর্ক হচ্ছে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে। মোট উপযোগ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমে কি পায়? হ্রাস পায়। মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগটা কি পায়? হ্রাস পায়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হতে পারে? 1 নাম্বার সম্পর্ক হচ্ছে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ওকে, 2 নাম্বার সম্পর্ক এটা থেকে যদি উল্টে যায়, এরকম যদি এটা যদি ক্রমবর্ধমান হয়ে যায়, যেমন 10, তারপরে হচ্ছে হয়ে গেল 22, তারপরে এরকম যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা লিখব মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। ওকে, এরপরে 3 নাম্বার, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এই যে দেখো 6 এককের বেলায় মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। 4 নাম্বার আরো কি লেখা যায়? মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এইভাবে করে হচ্ছে আমরা পার্থক্য এবং সম্পর্কগুলো লিখতে পারি। লিখে এটার একটা চিত্রের মাধ্যমে আমরা কি দিতে পারি? ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, চিত্রের মাধ্যমে আমরা একটা কি করতে পারি? এটার ব্যাখ্যা দিতে পারি। তাহলে চিত্রের মাধ্যমে যদি আমি ব্যাখ্যা দিতে চাই তখন কিভাবে আঁকতে পারি? দেখো এটা মুছে ফেললাম। চিত্রের মাধ্যমে যদি আমি এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো এখানে আমরা যখন মোট উপযোগ রেখা অঙ্কন করছিলাম তখন পাশাপাশি আঁকি নাই বা নিচে নিচে আঁকি নাই। এটা হচ্ছে মোট উপযোগ কিউ এর সাথে, আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ কিউ এর সাথে। রেখাটা আমাদের কেমন হয়েছিল? রেখাটা আমাদের হয়েছিল এরকম। এটা হচ্ছে মোট উপযোগ রেখা। আর এখন প্রান্তিক উপযোগ রেখাটা কেমন হয়েছিল? এরকম। এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। দেখো প্রথম অবস্থায় মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ হচ্ছে। এই সর্বোচ্চ বিন্দুতে প্রান্তিক উপযোগ হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 0 বোঝায়। ঠিক আছে, এখানে কি বোঝায়? 0 বোঝায়। তাহলে যখন মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায়। এরপরে যখন মোট উপযোগ হ্রাস পাচ্ছে আবার নিম্নগামী হচ্ছে, তখন প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে চলে যায়। এই হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে সম্পর্ক করতে পারো। তাহলে আশা করি এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। বুঝতে পারলে আমরা ডান লিখে দিব এবং আমাদের ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করব। উপযোগের পরে ক্লাসে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ঠিক আছে, এই উপযোগের বাকি অংশ নিয়ে আবার আমরা একটা ক্লাস নেব, তখন আমরা বাকি অংশটা বুঝতে পারবো। তাহলে আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলা তারা কে কোথা থেকে ছিল একটু বলো, আমি কমেন্টটা দেখতেছি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা
হ্যাঁ, মোট উপযোগের মানটা ধরে নিবা। সুস্মিতা সূত্রধর, মোট উপযোগের মানটা ধরে নিবা। ঠিক আছে, মোট উপযোগের একটা কমন মান, এটা হচ্ছে একটা কমন মান। এই মানটা একটু মনে রাখো, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 করে হ্রাস পাবে। হ্যাঁ, 10, 18, 24। দেখো 10 থেকে 18 হইতে 8, 18 থেকে 24 হইতে 6, 24 থেকে 28 হইতে 4, 4 থেকে 28 থেকে 30 হইতে 2, এরপরে 30 হয়ে যায় 0, এরপরে হচ্ছে 30 থেকে আবার কমে যায় 28-এ, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 এর ডিফারেন্স থাকবে। তাহলে এটা একটা কমন, এই কমন এটা হচ্ছে আমরা করতে পারি। হবিগঞ্জ মাহবুবা আক্তার, ধন্যবাদ। এরপরে হচ্ছে বেহেশতিমণি, আচ্ছা আমি কি সঠিক উচ্চারণ করতেছি কিনা এটাও বললো। পঞ্চগড়, বাবা অনেক দূর থেকে ক্লাস করতেছ। আচ্ছা, আর কে কোথা থেকে ক্লাস করতেছ? ওকে, জামালপুর থেকে পল্লব সরকার, ধন্যবাদ। তো ক্লাসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবা, যে আমাদের এই পেজের বা আমাদের এই একাডেমির ক্লাস তোমাদের কেমন লাগে সেটা একটু ওপিনিয়ন জানাবা। ঠিক আছে, জামালপুর থেকে আর কি কেউ নাই? আমার কাছে তো মনে হয় মোটামুটি আজকে আমাদের 40-45 জনের মতো ক্লাস করেছো লাইভে, এখনো মোটামুটি 20-25 জনের মতো আসো। তো সবাই ক্লাসগুলো ফলো করবা, আমাদের যে পেজটা আছে পেজটা ফলো করবা। আমাদের দেখো প্রথম কমেন্টে ওইখানে হচ্ছে তোমরা ইউটিউব লিংক, তারপরে হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপ লিংক, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ লিংক, এগুলো সব পেয়ে যাবা। কক্সবাজার থেকে ইকবাল ফারুকি, ওকে। এস কে সাগর রয় রংপুর থেকে, সুস্মিতা সূত্রধর সিলেট থেকে। বাহ, মোটামুটি আমাদের এখানে বাংলাদেশের মোটামুটি অনেক জেলার মানুষই হচ্ছে এখানে আসো। তো সবাই একটু কি করবা, কাইন্ডলি আমাদের ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করবা, তাহলে কি হয় সারা বাংলাদেশে এটা ছড়ায় যায়। ঠিক আছে, যারা অর্থনীতি বিভাগের আছে তোমার সাথে যারা পরিচিত আছে তারাও এটা জানলো যে এটার একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা অর্থনীতি সম্পর্কে, অর্থনীতি বিভাগ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পেতে পারো, যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারো, যে কোনো জিজ্ঞাসা তোমরা নির্দ্বিধায় আমাদের ইনবক্সে করতে পারবা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার তিক্ত কণ্ঠ সহ্য করার জন্য। তো ততক্ষণ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আগামীকালকে রাত 10টায় তোমাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে পরিসংখ্যানের উপর। ঠিক আছে, তোমরা যারা প্রথম ক্লাস হও, যারা হচ্ছে প্রথম বর্ষে আসো, তোমাদের যে পরিসংখ্যান আছে মৌলিক পরিসংখ্যান, এই পরিসংখ্যানের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ যেই টপিক আছে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।